ফাইনালি দেখে ফেললাম মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমা। এখন এটা নিয়ে কথা বলবো, এই সিনেমাটা কেমন ছিল, তোমাদের এটা দেখা উচিত নাকি উচিত না, এটা কি জনরার ওপর তৈরি করা হয়েছে, এটা কাদের বেশি ভালো লাগবে, এই সব ডিটেলস এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, আমি এই ভিডিওতে কোনো স্পয়লার দেব না। স্পয়লার 2% 3% থাকলেও থাকতে পারে, যেটা তোমাদের সিনেমা দেখার কোনো এক্সপিরিয়েন্স নষ্ট করবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই রকস্টার সিনেমার অনেক ভালো দিক আছে, তেমন কিন্তু এর খারাপ দিকও আছে। যদি প্রথমে ভালো দিকের কথা বলি, তাহলে এখানে বলতেই হবে ডিরেক্টর আজমল রুশোর কাজের কথা। সে এমন ভাবে এই সিনেমাটা প্রেজেন্ট করেছে, প্রত্যেকটা ফ্রেম দেখে তুমি সেটা বুঝতে পারবা। কোনো দিক দিয়ে এটা বাংলাদেশের সিনেমা বলে তোমার খেয়াল হবে না। তুমি এই সিনেমার প্রত্যেকটা ফ্রেম দেখে মুগ্ধ হয়ে যাবে, এমন ভাবে সেটা ক্যামেরার ভিতর প্রত্যেকটা সিন প্রেজেন্ট করেছে যে তোমায় দেখে মনে হবে তুমি সে জায়গায় দাঁড়িয়ে সেসব সিনের ফিল পাচ্ছ। এখন হোক সেটা ইমোশনাল অ্যাঙ্গেল, হোক সেটা রোমান্টিক অ্যাঙ্গেল, নয়তো হোক সেটা রকস্টার পারফরমেন্সের সময়। আর এখানে লোকেশন গুলোর প্রশংসা করতেই হয়। হ্যাঁ, অধিকাংশ সিনই দেশের বাইরে শুট করা হয়েছে, তবে সেসব সিন গুলো দেখে একদম তুমি মুগ্ধ হয়ে যাবে। এমন এমন সিন আজমান রুশো বা তার টিম চুজ করেছে। এখন যদি বলি আমাদের মেগাস্টার শাকিব খানের পারফরমেন্সের কথা, তাহলে তো তোমরা সবাই জানোই আমাদের মেগাস্টার কিন্তু যদি কোনো ক্যারেক্টার নিভাতে চায় তাহলে তা 100% দিয়ে নিভিয়ে থাকে। হ্যাঁ, প্রথম হাফ টাইম পর্যন্ত তোমায় শাকিব খানের অ্যাক্টিংটা একটু ড্রামাটিক মনে হলেও হইতে পারে, কিন্তু ভাই সেকেন্ড হাফ থেকে তার পারফরমেন্স একদম তার নামের মতোই আগুন হয়েছে। প্রত্যেকটা সিনে সে একদম ফাটিয়ে দিয়েছে। আর এই সিনেমার লিড রোলে আছে সাবিলা নূর, তোমরা তো সেটা জানোই। এখানে কিন্তু সাবিলা নূর যেটুকু স্ক্রিন সময় পেয়েছে তার কিন্তু বেস্টই দেওয়ার চেষ্টা করেছে। সে লাউডলি ভাবে নিজের ক্যারেক্টারকে প্রেজেন্ট না করে সফট ভাবে কিন্তু তার ক্যারেক্টারকে প্রেজেন্ট করে গেছে। মানে যে জায়গায় যতটুকু তার অ্যাক্টিং এর দরকার, যতটুকু সিচুয়েশনটা ড্রামাটিক করার দরকার, সে কিন্তু তার পুরো চেষ্টা দিয়ে সেটা করেছে, যেটা আসলে সিনেমাটা দেখার সময় খেয়াল হবে। আর এখানে যে বাদবাকি দুইটা নায়িকা নিয়ে আছে, মিথিলার সাথে আর একটা কে, এই দুইজনের অ্যাক্টিং সম্পর্কে বেশি কিছু বলার নেই। মিথিলা প্রায় স্ক্রিনে রয়েছিল 5 মিনিটের মতো, আর বাকি যে হিরোইনটা আছে সে যে কখন এসেছে কখন স্ক্রিন থেকে চলে গিয়েছে সেটা আসলে খেয়ালই করা যায়নি, তার স্ক্রিন পে ছিলই না বলা যায়। আর এই রকস্টার সিনেমায় আরো অনেক বড় বড় কাস্টই আছে, যেগুলো তোমরা সিনেমা দেখলেই বুঝতে পারবা। এখানে যে শাকিব খানের বন্ধুর রোল প্লে করেছে তার ঠিক নামটা আমি জানি না, সে কিন্তু তার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে সত্য করে বললে। আর শাকিব খানের যে পাপার রোল ছিল, সেও কিন্তু যেটুকু সময় পেয়েছে সে সময় তার পুরো বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। আমি নামটা বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ তোমরা দেখলেই বুঝতে পারবা আমি কার কথা বলছি। এখন যদি কথা বলি এই সিনেমার বিজিএম নিয়ে, তাহলে এটাই ছিল রকস্টার সিনেমার একদম মেইন ওয়েপেন বলতে পারো। কেন আমি এটা বলছি সেটা তোমরা সিনেমা দেখলে বুঝতে পারবা। প্রত্যেকটা সিন চলার সময় এর ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলা এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যে সেগুলো আমাদের ফিল করিয়ে দেয় আমরা সেসব সিচুয়েশনে আছি। হোক সেটা কোনো স্যাড সিন, হোক সেটা কোনো রোমান্টিক সিন। স্যাড সিন যদি হয় তাহলে ব্যাকগ্রাউন্ডে এমন মিউজিক প্লে হয় যেটা শুনে তুমি আসলে সেই ইমোশনটা ফিল করতে পারবা। এক কথায় বলবো, এই সিনেমাকে যদি একদিকে রাখি, এই সিনেমা যদি বিজিএম আরেক দিকে রাখি, তাও বিজিএমই জিতে যাবে এই সিনেমা থেকে। এই সিনেমার বিজিএম এর কাজ হয়েছে একদম অস্থির লেভেলের, এক কথায় বললে। এখন যদি তোমাদের একটু গল্প সম্পর্কে আইডিয়া দেই, তাহলে তোমরা এখানে দেখতে পারবা যে একজন ছেলে কিভাবে রকস্টার তৈরি হয়। তার ফ্যামিলিতে সবাই বড়লোক, কিন্তু সে স্টেজে উঠে ভয় পায়। সে ভয়কে জয় করে সে কিভাবে রকস্টার হয়, তার লাভ অ্যাঙ্গেলটা ফির কোথায় থেকে শুরু হয়, কোথায় গিয়ে শেষ হয়। সাবিলা নূর আর শাকিব খানের কি লাভ অ্যাঙ্গেলটা রয়ে যায় নাকি শেষ হয়ে যায়, শাকিব খান ফির কিভাবে ড্রাগসের দুনিয়ায় ঢুকে যায়, এই ড্রাগসের দুনিয়ায় ঢোকার যে কারণ, এসব কিছুই তোমরা কিন্তু রকস্টার সিনেমায় দেখতে পারবা। এই সিনেমাটা মিউজিকের উপরে বেস করে তৈরি করা হয়েছিল, এটাই প্রথমে ভেবেছিলাম, কিন্তু সিনেমাটা দেখার পরে তোমরা বুঝবা যে এটাই কিন্তু রোমান্টিক জনরার সিনেমা।
সিনেমা, এখানে কিন্তু মিউজিকের ওপর তেমন ভালো গুরুত্ব দেওয়া হয়নি। আমি কিন্তু তোমাদের প্রথমে একটা নেগেটিভ দিকের কথা বললাম, তো চলো এখন রকস্টার সিনেমার নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করা হোক। প্রথমে যদি কথা বলি এর গানের কথা, যেহেতু এটা মিউজিক্যাল ফিল্ম সেহেতু একটা বা দুইটা গান এমন হওয়া উচিত ছিল যেটা কিন্তু একবার শুনেই মনে মনে ওই গানটা রিপিট করতেছি, যেমন সাইয়ারা আশিকি 2 দেখার পরে হয়েছিল, যে গানটা আমাদের মাঝে বেশ অনেক কয়েক বছর রয়ে যাবে। কিন্তু এই সিনেমা দেখার সময় তোমায় এরকম কোনো গানই খুঁজে পাবা না। এই সিনেমায় প্রায় 10 থেকে 12টা গান আছে, যেগুলো কিন্তু মেকাররা চাইলে আরো দুর্দান্ত ভাবে প্রেজেন্ট করতে বা তৈরি করতে পারে, কিন্তু তারা মিউজিকের উপরে বেশি ফোকাস করা বাদ দিয়ে তারা লাভ অ্যাঙ্গেলের দিকেই বেশি ফোকাস করেছে, যার কারণে কিন্তু আমরা এরকম একটাও গান পাইনি। আমি এমন বলছি না যে এই সিনেমার গানগুলো খারাপ, হ্যাঁ তোমরা যখন থিয়েটারে বসে থেকে এই সিনেমার প্রত্যেকটা গান শুনবা, প্রত্যেকটা সিনের সাথে, তখন তোমাদের একদম নেক্সট লেভেলের মজা লাগবে। কিন্তু যখন তোমরা সিনেমা হল থেকে বেরিয়ে আসবা, তখন তোমাদের খেয়ালই থাকবে না তোমরা কোন গানটা শুনেছিলে বা কোন লিরিক্সটা শুনেছিলে। এটাই আমার বেশি খারাপ লেগেছে রকস্টার টিমের কাছ থেকে, এটাই বড় নেগেটিভ পয়েন্ট বলতে পারো। তবে হ্যাঁ, এই সিনেমায় আমায় 2-3টা গান ভালো লেগেছে। একটা শাকিব খানের সাথে সাবিলা নূরের রোমান্টিক সিন দেখানোর সময় যে গানটা ব্যবহার করা হয়েছে ওই গানটা, আর ক্লাইম্যাক্সের সময় যে গানটা ব্যবহার করা হয়েছে ওই গানটা একদম নেক্সট লেভেলের ছিল। এখন আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এর রাইটিং। এই সিনেমার রাইটিংটা আজমান রুশো চাইলে আরো অনেক সুন্দর করতে পারতো বা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতো, কিন্তু সে সেটা করেনি। যেখানে একটা প্লটকে ঘুরেই বিভিন্ন সাবপ্লট তৈরি করার কথা, এই সিনেমাটাই তুমি সেটা দেখতে পারবা না। এই সিনেমায় যদি একটা প্লট ধরা হয়, তার সাথে ফির দ্বিতীয় প্লট লাগানো হয়, এভাবে একটু একটু করে সবগুলো প্লট দেখানো হয়। এখানে সবগুলো তুমি প্রায় সাবপ্লটই দেখতে পারবা, এখানে তুমি পুরো সিনেমায় কোনো মেইন প্লট মেইন স্টোরি দেখতে পারবা না। যেখানে কথা ছিল যে আমাদের রকস্টার এর লাইফস্টাইল দেখাবে, সে কিভাবে এই পজিশনে আসলে এসব দেখাবে, সেসব কিন্তু আজমান রুশো আমাদের ঠিকভাবে দেখাতে পারেনি। একদম তাড়াহুড়ো ভাবে শাকিব খান আসলো, রকস্টার হয়ে গেল, এর ভিতরে সে কি কি স্যাক্রিফাইস করলো বা কি কি হয়েছিল তার সাথে, এসব কিছু আমাদের কিন্তু দেখানো হয়নি। সে ডাইরেক্ট লাভ অ্যাঙ্গেলে চলে গিয়েছিল, যেটা আসলে সত্য করে বলে তোমরা সিনেমা দেখলেই বুঝতে পারবা অতটা স্ট্রং হয়নি রাইটিং। প্লাস এর ডায়লগ, অনেক কয়েকটা ডায়লগ আছে যে ডায়লগগুলা তোমার শুনে মনে হবে একদম জোর জুলুম ভাবে সিনেমার ভেতরে ঢুকানো হয়েছে। হ্যাঁ, এর সাথে কিন্তু কয়েকটা সিনও আছে যে সিনগুলো এই সিনেমায় না থাকলেও হইতো, কারণ সেসব কিছু কিন্তু পাবলিকরা আগেই গেস করে নিয়েছিল। এখন যদি বলি এডিটিং এর কথা, তাহলে এর এডিটিং কিন্তু কয়েকটা জায়গায় গিয়ে একদম জঘন্যতম হয়েছে, সত্য করে বলছি। যতই ফ্রেম ভালো হোক, এর এডিটিং স্টাইলটা একদম খারাপ ছিল। একটার পর একটা যে সিন আমাদের দেখাবে, একটার পর একটা প্লট যে আমাদের সামনে প্রেজেন্ট করবে, সেটা কিন্তু এডিটার ভালো মতো করতে পারেনি। সে হুদাই একটা সিনের পরে আর একটা সিন লাগিয়ে দিয়েছে, যেটা সিনেমা দেখার মজাকে আরো নষ্ট করে দিয়েছে। এই সব কিছুই সিনেমা দেখার পরে আমার নজরও পড়েছে। তবে হ্যাঁ, এর ভিতরে আরো অনেক পজিটিভ দিক, অনেক নেগেটিভ দিক থাকতেও পারে, সেসব আমার হয়তো খেয়াল নেই। নেক্সট টাইম আমি এই সিনেমা পুরো এক্সপ্লেইন করার চেষ্টা করব। তবে হ্যাঁ, সেখানে কিন্তু 50% স্পয়লার থাকতে পারে, যেটা আমি তোমাদের আগেই বলে দিলাম। আর হ্যাঁ, এই সিনেমাটা কাদের জন্য এখন তোমাদের বলি, এই সিনেমাটা যারা স্টোরি ওয়াইজ মিউজিক্যাল ফিল্ম এইসব পছন্দ করে তাদের জন্য কিন্তু এই সিনেমা। যারা মাস মশলা টাইপ সিনেমা দেখে অভ্যস্ত, তারা কিন্তু এই সিনেমার কিছুই বুঝতে পারবে না, তাই সেসব অডিয়েন্সের জন্য কিন্তু এই সিনেমা না। যারা প্রায় সব টাইপের সিনেমা দেখে, এখন যে কোনো জনরার হতে পারে, তাদের কিন্তু এই সিনেমাটা অত্যন্ত সুন্দর লাগবে। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সেজন্য অবশ্যই তো তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।